কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ফেরদৌস সত্তার, সহকারী শিক্ষক, ডাক্তার ইলিয়াস একাডেমি, বাণিজ্য, হবিগঞ্জ। আজ আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আমি একটি বাক্যকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবং এর গঠনগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তাই আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেন্টেন্স, যেটি সেন্টেন্স পাঠের একটি অংশ। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সেন্টেন্স লেখা আছে, যেখানে বলা হয়েছে রাকিব প্লেস ফুটবল এভরিডে। রাকিব প্রতিদিন ফুটবল খেলে। আমরা প্রথমে এই বাক্যটিকে পার্শ্ববর্তী মিনিং থেকে মধ্যস্থ যে শব্দগুলো আছে, এখানে যে ওয়ার্ডগুলো আছে, সেগুলোকে চিহ্নিত করার চেষ্টা করব। প্রথমে দেখা যাক, প্রথম ওয়ার্ডটি হচ্ছে রাকিব। রাকিব একজন ব্যক্তির নাম, সুতরাং আমি এটাকে চিহ্নিত করতে পারি ইটস এ নাউন, এটি একটি নাউন। তো পরবর্তী যে শব্দ সেটি হচ্ছে প্লে, এবং তার সাথে এস যুক্ত হয়েছে, প্লেস। এটি এর অর্থ হচ্ছে খেলে, এবং যেটি নিঃসন্দেহে একটি ভার্ব। এটি সম্পর্কে আরো বলা যায়, এই ভার্বটি রাকিবের পর, যেহেতু রাকিব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর বসেছে বিধায় প্লের সাথে এস যুক্ত হয়েছে, এবং শব্দটি হয়ে গেছে প্লেস। অর্থাৎ প্লে হচ্ছে বেস ফর্ম, এবং মূল যে রূপটা আমরা এখন পাচ্ছি সেটা হচ্ছে প্লেস। এর পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে ফুটবল। ফুটবল একটি এক ধরনের বলের নাম ফুটবল, আবার একটি খেলার নামও ফুটবল। সুতরাং যেহেতু এটি খেলার নাম ফুটবল, আমি বলতে পারি এটি একটি নাউন। এবং সর্বশেষ যে শব্দটি আছে সেটি হচ্ছে এভরিডে। এভরিডে মানে প্রতিদিন। এটি একটি সময়কে নির্দেশ করে, এবং এই শব্দটি প্লে ভার্বটিকে মডিফাই করে, অর্থাৎ তার সাথে সম্পর্ক। সে প্রতিদিন খেলে, তার সাথে সম্পর্ক স্থাপন করছে। কিভাবে খেলে? প্রতিদিন খেলে। সো কখন খেলে? প্রতিদিন খেলে। তাহলে আমি বলতে পারি এভরিডে ইজ অ্যান অ্যাডভার্ব। যে শব্দ ভার্বকে মডিফাই করে সেটিকে আমরা বলতে পারি অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে পেলাম রাকিব হলো নাউন, প্লেস হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে নাউন, এভরিডে এখানে অ্যাডভার্ব। এখন আমরা যদি সাবজেক্ট এবং প্রেডিকেটের খাতিরে বিচার করি, তাহলে আমরা দেখতে পারবো যে রাকিব হচ্ছে এখানে একটি সাবজেক্ট, এবং প্লেস থেকে শুরু করে বাকি অংশ যা এখানে দেওয়া আছে সেটি হচ্ছে একটি প্রেডিকেট। আমরা জানি একটি সেন্টেন্সের মূল যে গঠন, সেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এবং অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে একটি অবজেক্ট আছে, প্লের অবজেক্ট হচ্ছে ফুটবল। তো যাই হোক, এখানে আমরা পেয়েছি সাবজেক্ট, এবং প্রেডিকেট হচ্ছে ভার্ব সহ যে বাকি অংশ, সেটি হচ্ছে প্রেডিকেট। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্লে ভার্বটিকে একটু বোঝার চেষ্টা করি। প্লে এখানে একমাত্র ভার্ব, যেটি একই সাথে একটি ফাইনাইট ভার্ব। তারপর আমরা বলতে পারি যেহেতু এটি একমাত্র ভার্ব এবং এটি রাকিবের কাজকে নির্দেশ করছে এখানে, সুতরাং এটি একটি মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, যেটাকে আমরা ইংরেজিতে বলি। এটি ফাইনাইট ভার্ব, এটি প্রিন্সিপাল ভার্ব, এবং আমরা দেখছি এই ভার্বের একটি অবজেক্ট আছে। সে কি খেলে? সে ফুটবল খেলে, তার কাজটা এখানে প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটা একই সাথে একটি ট্রানজিটিভ ভার্ব। এখন আমরা চলে যাচ্ছি, এই সেন্টেন্সটিকে আমরা আরো ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব পরবর্তী অংশে। এখানে আমরা এখন দেখব যে এই সেন্টেন্সটিতে সাবজেক্ট এবং প্রেডিকেট আছে। অবশ্যই সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে। যদি কোনো সাবজেক্টের পর, কোনো সেন্টেন্সের সাবজেক্টের পর ভার্ব থাকে, তাহলে সেই সাবজেক্টের পরবর্তী যে অংশটি থাকবে, ভার্ব থেকে শুরু করে বাকি অংশ, সেটি প্রেডিকেট। এবং সাবজেক্ট ও প্রেডিকেট যুক্ত বা সাবজেক্ট ও মূল ভার্ব যুক্ত একটি বাক্যকে আমরা একটি ক্লজ হিসেবে আখ্যায়িত করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সাবজেক্ট আছে, একটি মূল ভার্ব আছে, এবং যেটি একাধারে একটি ফাইনাইট ভার্ব। সুতরাং আমি বলতে পারি এই পুরো অংশটি একটি
ক্লজ এবং এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ সম্পূর্ণ ক্লজটি একটি স্বাধীন অর্থ প্রকাশ করছে। তাহলে আমি লিখতে পারি এই পুরো বাক্যটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেহেতু এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত যে বাক্য, অর্থাৎ একটি বাক্য যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বিশিষ্ট হয়ে থাকে তাহলে সেই বাক্যটিকে আমি বলতে পারি এটি একটি সিম্পল সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সিম্পল সেন্টেন্সের যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে সেখানে একটি ভার্ব সাবজেক্ট থাকবে, সেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং সেই সেন্টেন্সটি সম্পূর্ণ একটি স্বাধীনতা প্রকাশ করবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সের গঠন এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের গঠন একই রকম। এখন আমরা দেখব যে এই সেন্টেন্সটি বা এই বাক্যটির টাইম অফ অ্যাকশন বা টেন্স কোন পর্যায়ে আছে। আমরা দেখছি এখানে আমরা জানি টেন্সের সাথে ভার্বের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এখানে যে ভার্বটি আছে প্লেস, তার সাথে এস যুক্ত হয়েছে এবং এখানে বলা হয়েছে প্লেস ফুটবল এভরিডে, অর্থাৎ প্রতিদিন সে ফুটবল খেলে। এটা তার একটা অভ্যাস বা তার একটা রুটিন মাফিক কাজের অংশ, অথবা তার কাজটা করতে ভালো লাগে। এখানে রাকিব সম্পর্কে একটি সাধারণ ধারণা প্রকাশ পেয়েছে। এখন আমরা দেখব প্রথমে যদি কোনো অভ্যাস বোঝায় তাহলে আমরা জানি সেখানে আমরা একটা রেজাল্ট পাবো, আর ভার্বের অবস্থান নির্ণয় করেও আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। প্লে ভার্বটির রূপ প্রথমে আমরা পর্যালোচনা করি। প্লে ভার্বটি বর্তমান রূপে আছে এবং এটি আরো স্পষ্ট হয় কারণ একমাত্র বর্তমান কালে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর এস বা ইএস যুক্ত করি। সুতরাং এটি একটি প্রেজেন্ট টেন্স এবং আরো স্পেসিফিকলি বলতে পারবো যেহেতু এখানে আর কোনো ভার্ব নেই, একমাত্র ভার্ব প্লেস, সুতরাং এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এছাড়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে আমরা বর্তমান সময়ের কোনো সাধারণ কাজ, কোনো অভ্যাস বা কোনো চিরসত্য অর্থাৎ সমসাময়িক ঘটনাগুলোকে আমরা এর মাধ্যমে বর্ণনা করতে পারি। সুতরাং আমি এখানে লিখতে পারি যে এই সেন্টেন্সটি একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলে যাচ্ছি আরো একটু সামনে, দেখা যাক আর এই সেন্টেন্সকে আমরা কিভাবে শনাক্ত করতে পারি। আমরা যদি একটি সেন্টেন্সকে ফাংশনালি বিচার করি, অর্থাৎ তার অর্থ ও কাজের ভিত্তিতে যদি একটি সেন্টেন্সকে বিচার করতে চাই, তখন আমরা দেখব যে এটি অনেক অর্থ প্রকাশ করে, অনেক ভাব প্রকাশ করে। যেমন রাকিব প্লেজ ফুটবল, রাকিব প্লেজ ফুটবল এভরিডে, এই বাক্যটি দ্বারা রাকিব সম্পর্কে একটি মতামত বা বর্ণনা দেওয়া হয়েছে বা একটি স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমি বলতে পারি এটি একটি বিবৃতিমূলক বাক্য যেখানে তার সম্পর্কে কিছু বলা হচ্ছে এবং আমরা জানি অর্থানুসারে বা তার ব্যবহার অনুযায়ী অথবা তার ফাংশন অনুযায়ী একটা সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, অপটেটিভ সেন্টেন্স বা অনুপ্রেষক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুপ্রেষক বাক্য, অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছামূলক বাক্য এবং এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। আমরা এখানে দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটির মাধ্যমে বিবৃতি প্রকাশ পাচ্ছে। সুতরাং এখানে আমি বলতেই পারি যে এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। তাহলে আমি লিখলাম এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বলে রাখা ভালো, এই ধরনের সেন্টেন্সের মাধ্যমে বক্তার একটি বিবৃতি পাওয়া যায়, এক ধরনের অ্যাসারশন পাওয়া যায়। এখন আমি আরেকটু গভীরভাবে যদি পর্যবেক্ষণ করি এই বাক্যের ভার্বটিকে, তাহলে দেখব এই ভার্বটি একটি, প্রথমে বলছিলাম ফাইনাইট ভার্ব, এটা আমরা পেয়েছি, প্রিন্সিপাল ভার্বও আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব ট্রানজিটিভ ভার্ব হিসেবে এই ভার্বের কি ফাংশন। ট্রানজিটিভ ভার্ব সেটি যে ভার্ব একটি অবজেক্ট বা কর্মকে গ্রহণ করে। আমি যদি প্রশ্ন করি রাকিব কি খেলে, আমি উত্তর পাবো সে ফুটবল খেলে, অর্থাৎ তার খেলাটা হচ্ছে ফুটবল। সুতরাং এই ফুটবল হচ্ছে প্লেস ভার্বের একটি অবজেক্ট। যেহেতু এখানে আমরা একটি ভার্বের অবজেক্ট পাচ্ছি, সুতরাং বলতে পারবো যে রাকিব এখানে সক্রিয় ভূমিকা পালন করছে ফুটবল খেলার জন্য। সুতরাং এখানে প্লে একটি অ্যাক্টিভ ভার্ব এবং এটিকে আমি বলতে পারি ভয়েসের নিরিখে এটি একটি অ্যাক্টিভ ভয়েস। আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ, এবং যেহেতু এখানে রাকিব সরাসরি সক্রিয় ভূমিকা পালন করছে সুতরাং এটি একটি অ্যাক্টিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা দেখতে পেলাম যে কিভাবে একটি সেন্টেন্সকে আমরা বিভিন্নভাবে পর্যালোচনা করে আমরা একটি সেন্টেন্সকে ভালোভাবে বুঝতে পারি। আমরা যদি একটি সেন্টেন্সের গঠনগত দিকগুলো বুঝতে পারি, তার ফাংশনটা বুঝতে পারি এবং তার ব্যাকরণিক বা গ্রামাটিক্যাল যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো যদি আমরা ধরতে পারি, তাহলে আমাদের ইংরেজি গ্রামারের যে আমাদের যে সমস্যাগুলো আসে পরীক্ষাতে, আমরা আশা করি সেগুলো সুন্দরভাবে সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করবো তোমরা বাসায় নিয়মিত চর্চা করবে এবং এই জিনিসটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। পাশাপাশি তোমাদের স্কুলের শিক্ষকদের সাথেও তোমরা যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করার জন্য যোগাযোগ অব্যাহত রাখবে। আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।